জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ আইনজীবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন। খাদ্যে বিষক্রিয়ায় আদমজী ইপিজেড এর শতাধিক পোশাক শ্রমিক গুরুতর অসুস্থ, ভর্তি করা হয়েছে রাজধানীর আইসিডিডিআরবিতে। সরবরাহ সংকটে দেশের পেঁয়াজের বাজারে ঊর্ধ্বগতি, আমদানি মূল্য বাড়াকেই দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা, বিপাকে ক্রেতারা। দফায় দফায় পাহাড়ি ঢলে দিশেহারা ফেনীর ফুলগাজী ও পরশুরামের বাসিন্দারা। নদ নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। এবং নাব্য সংকটে দফায় দফায় বন্ধ থাকছে কাউড়াকান্দি শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল। দুপাশে আটকা পড়েছে শত শত যানবাহন, চরম দুর্ভোগে যাত্রীরা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি পারমিতা হিম। সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং এক্সিম ব্যাংক সহ 3টি ব্যাংকের মাধ্যমে সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের কাছে ১ কোটি টাকা লেনদেনের কথা স্বীকার করেছেন ৩ আইনজীবী। মূলত জঙ্গি সংগঠনটির পরিচালক মনিরুজ্জামান ডনকে এই টাকা দেওয়া হয়েছিল। চট্টগ্রামের বাঁশখালী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য জানিয়েছে জঙ্গিদের অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে গ্রেফতারকৃত ৩ আইনজীবী। বাঁশখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সকালে র্যাবের করা পাহারায় ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন এবং অ্যাডভোকেট মাহফুজুল বাপনকে নগরীর পতেঙ্গা হেডকোয়ার্টার থেকে নিয়ে আসা হয় বাঁশখালীর আদালতে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেনের খাস কামরায় 10টা থেকে শুরু হয় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান। প্রতিজনে 1 ঘন্টা করে ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জঙ্গিদের সহায়তায় আর্থিক লেনদেনের বিষয়টি 3 জনে বিস্তারিতভাবে তুলে ধরেছেন বলে জানিয়েছেন সরকার নিয়োজিত এই কৌশলী। অধিকতর নিরপেক্ষ তদন্তের স্বার্থে এটা গোপনীয়তা বজায় রাখা হয়। তবে আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে এই ১৬৪ ধারার জবানবন্দির মাধ্যমে পরোক্ষভাবে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিজ্ঞ আদালতে। এক্ষেত্রে ভিন্ন কথা বলছেন আসামি পক্ষের আইনজীবী। তাদের দাবি, ভয়ভীতি দেখিয়ে র্যাব এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছে। মূলত তারা আগে গ্রেপ্তারকৃত শহীদ হামজা ব্রিগেডের 29 সদস্যের মামলা পরিচালনার জন্য এই অর্থ লেনদেন করেছিলেন বলে দাবি এই আসামি পক্ষের আইনজীবীর। র্যাব পুলিশের উপস্থিতিতে তাদের ভীতিকর অবস্থা সৃষ্টি করে তাদেরকে নেওয়া হয়েছে সরাসরি, সেখান থেকে স্টেটমেন্ট নিয়ে তাদেরকে আবার গাড়িতে তোলা হয়েছে। তারা কি স্টেটমেন্ট দিয়েছে সেটা আমরা এখন দেখতে পাইনি। তবে আমাদের প্রচলিত আইন অনুযায়ী একজন আসামির সাথে তার মনোনীত আইনজীবীর যে পরামর্শ করার যে সুযোগ, ন্যূনতম সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। বাঁশখালীর মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাদের হাটাজারি থানার মামলায় রিমান্ডে নেওয়ার কথা ছিল, কিন্তু আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত 3 জনকেই কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে। আমাদের একটা জামিনের প্রার্থনা ছিল, ওইটা নামঞ্জুর করেছে। তাছাড়া তদন্তকারী কর্তৃপক্ষ একটা বেআইনি এবং ভয় দেখানোর জন্য একটা দরখাস্ত দিয়েছে, যেটা আইনসম্মত নয়। এদিকে র্যাবের আবেদনের প্রেক্ষিতে 3 আইনজীবীকে হাটাজারির অপর একটি জঙ্গি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে চট্টগ্রামের আদালত। তাদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব 5 দিনের রিমান্ডের আবেদন জানালো সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেছে। জঙ্গি অর্থায়নের অভিযোগে এই 3 আইনজীবীকে গত 18 আগস্ট রাতে ঢাকা ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরবর্তীতে আদালত থেকে তাদের 4 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের হাটহাজারী, বাঁশখালী এবং হালিশহর থেকে সংগঠনটির 3টি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। চট্টগ্রামের বাঁশখালী থেকে কমল দে, সময় সংবাদ। সরবরাহ ঘাটতিতে চড়া দেশের পেঁয়াজের বাজার। মাত্র একদিনের ব্যবধানে কেজিতে 10 থেকে 12 টাকা বেড়ে রাজধানীর পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। আমদানিকারকরা বলছেন, ভারতে উৎপাদন ব্যাহত হওয়ায় বেড়ে গেছে পেঁয়াজের আমদানি মূল্য, আর তারই প্রভাব পড়েছে দেশের বাজারে। তবে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আসলে সামনে দাম আর বাড়বে না বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। 4 দিন আগে কিনছিলাম 48 টাকায়, আর আজকে হয়েছে 80-90। আমি তো আগে কিনা ছিলাম আমি 70 টাকা 65 বিক্রি করছি, আজকে বাজারে যে কিনা 80 টাকা। মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের পাইকারি বাজারে দৃশ্য এটি, যেখানে দেশি ও আমদানি করা সব ধরনের পেঁয়াজেরই পাইকারি মূল্য গিয়ে ঠেকেছে 70 থেকে 80 টাকায়। কারণ হিসেবে আমদানি মূল্য বাড়াকেই দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। ইন্ডিয়ার যে পেঁয়াজটা আমাদের দেশে আমদানি হতো, ওই দেশের বৃষ্টি বন্যাতে মার খেয়ে গেছে, যার কারণে ওই দেশের ক্রাইসিস
এই ক্রাইসিস হওয়ার কারণে বাংলাদেশে প্রভাবটা বিস্তার করছে। অর্ডারে কালকে 75-76 এরকম বেচা কিনে হয়েছে, এই জন্য শ্যামবাজার আবার রেট বাড়াই দিছে। যদি মাল আমদানি হয় ইন্ডিয়া, পাকিস্তান, বার্মা, তাহলে বাজারটা কমে যাবো। তবে কোরবানির আগ মুহূর্তে মজুতদারির কারণে পেঁয়াজের এই অস্বাভাবিক দরবৃদ্ধি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শ্যামবাজার পেঁয়াজ সমিতির সাধারণ সম্পাদক বলছেন, দ্রুত পচনশীল হওয়ায় পেঁয়াজের বাজারে মজুত কিংবা সিন্ডিকেট সম্ভব নয়। যে মাল যে কেউ স্টক করে রেখে দিছে, আমি এটা বিশ্বাস করবো না। যার যার হিসেবে মাল বেচতেছে, এখানে শ্যামবাজারে কোনো মজুদের কোনো জায়গা নেই। মজুদ বলতে যে 20 গাড়ি 50 গাড়ি পেঁয়াজ এক জায়গায় 2 গাড়ি তারপর বেচতেছে, এই ধরনের কোনো কারবার নেই। এখন আপাতত আমার মনে হয় যে পরিমাণ উঠে গেছে 76-77টা, আমার মনে হয় এর চেয়ে বেশি হবে বলে আমার মনে হয় না। এদিকে মিয়ানমার কিংবা চীনের পেঁয়াজ এসে পৌঁছলে বাজার আবার স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি ভারতীয় পেঁয়াজের উপর থেকে অতি নির্ভরশীলতা কমিয়ে বিকল্প বাজারগুলোর প্রতি গুরুত্ব দিলেই এ সংকট এড়ানো সম্ভব বলে মত তাদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়ায় সরবরাহ ঘাটতির কারণে হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে বেড়ে গেছে পেঁয়াজের দাম। 15 থেকে 20 টাকা বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতে অতিবৃষ্টির কারণে পেঁয়াজ নষ্ট হওয়ায় দেশটিতে অস্বাভাবিক হারে বেড়ে গেছে দাম। আর ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের বাজারেও। হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে দাম। বর্তমানে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। ফলে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। 2 দিন আগে পেঁয়াজ কিনলাম 40 টাকা কেজি, আজকে কিনতেছি 60 টাকা কেজি। কেজিতে 30 টাকা 40 টাকা বেশি হয়। আমাদের মধ্য পরিবার জন্য সমস্ত সংশয়ের বিষয়, এটা দৃষ্টি দেওয়া উচিত। পেঁয়াজ কালকে 45 টাকা কেজি ছিল, আজকে 60 টাকা কেজি। পেঁয়াজ এর আগে যা ছিল এখন তার থেকে কেজিতে 15-20 টাকা বৃদ্ধি হয়েছে, কারণ আমরা বেশি দামে কিনি, বেশি দামে বিক্রি করি। আগে 20 বস্তা 25 বস্তা বেচতাম, এখন ওই তুলনায় 2 বস্তা 4 বস্তা বিক্রি হচ্ছে। আমদানিকারকরা বলছেন ভারত রফতানি মূল্য বাড়িয়ে দেয় বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে তাদের। অতিবৃষ্টি বাংলাদেশে, ভারতে বৃষ্টির কারণে মালের আমদানি কম হওয়ার কারণে ভারতের পেঁয়াজের দাম বেড়ে গেছে। এর প্রভাব বাংলাদেশে পড়েছে। বাড়তি দামে পেঁয়াজ কিনে বাড়তি দামে বিক্রি করার কারণে পেঁয়াজের দামটা বেশি। হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে গত সপ্তাহের প্রথম 5 দিনে এ বন্দর দিয়ে 2000 টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর শুধু শনিবারই আমদানি হয়েছে 250 টন পেঁয়াজ। সময় সংবাদ, হিলি। দফায় দফায় পাহাড়ি ঢলে ক্ষতির মুখে পড়ে দিশেহারা ফেনীর ফুলগাজী ও পরশুরামের হাজার হাজার পরিবার। ক্ষতির সরকারি তালিকা প্রস্তুতি নিয়েও তাদের রয়েছে নানা অভিযোগ। অন্যদিকে স্থানীয় প্রশাসন বলছে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো পুনর্বাসনের চেষ্টা করা হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তের মোনা রিপোর্ট। গত 25 জুলাইয়ের 4টি ভাঙনের মতো বৃহস্পতি ও শুক্রবার ফেনীর মুহুরী নদীর উজানের ভারতের ত্রিপুরা পাহাড় থেকে আসা ঢলের পানির তোড়ে মুহুরী কহুয়া প্রকল্প এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙেছে আরও 9টি জায়গায়। আর পরশুরাম এবং ফুলগাজী উপজেলার প্লাবিত গ্রামের সংখ্যা দাঁড়িয়েছে 50-এরও বেশিতে। এতে ক্ষতির মুখে পড়েছে উপজেলা 2 লাখেরও বেশি মানুষ। এবার ঢলের পানিতে নতুন নতুন এলাকার ভেসে গেছে শত শত পুকুরের মাছ, তলিয়ে যায় আউশ ফসল, রোপা আমন বীজতলা, সবজি ক্ষেত, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক। বন্ধ হয়ে পড়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। ফলে চরম ক্ষতি ও দুর্ভোগে পড়েছে মানুষ। আমাদের শত শত মাছের গ্যাস ছিল, এই গ্যাসগুলা বন্যার পানিতে তলিয়ে গেছে। ফসল তো আর হইতেই না, এখন কৃষকের আমরা চোখে অন্ধকার দেখা যায়। সরকারের কোনো সাহায্য সহযোগিতা আমরা পাবো না। যারা চেয়ারম্যান মেম্বার লগে হাত আছে তারা এরা পাইব। সরকারের যদি তালিকাটা ঠিকভাবে করতো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত লোকে কিছু সাহায্য পাইতাম। প্রথম দফা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার লোক সংখ্যা লাখের বেশি হলেও সরকারি তালিকায় এ সংখ্যা দেখানো হয়েছে 4800। এদিকে ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানালেন সঠিকভাবে তালিকা ও পুনর্বাসনের চেষ্টা করা হবে। পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পরই বিভিন্ন সরকারি বিভিন্ন বিভাগের নিকট এই বরাদ্দের জন্য বরাদ্দ চাওয়া হবে। এই বরাদ্দ প্রাপ্তির পরবর্তীতেই এই পুনর্বাসনের কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে দ্বিতীয় দফায় বন্যার সরকারিভাবে এখনো ক্ষতি নিরূপণ না হলেও প্রথম দফার বন্যায় পরশুরাম ও ফুলগাজীর ভেসে যাওয়া 160টি পুকুরের ক্ষতি 41 লাখ, আর আউশ, রোপা আমন বীজতলা, সবজি ক্ষেত তলিয়ে 76,80,000 টাকার ক্ষতি নির্ধারণ করা হয়েছে। এখানকার এমন হাজার হাজার ক্ষতিগ্রস্তরা ক্ষতি পূরণ হওয়ার আশা না করলেও তারা মনে করছেন কোনো রকম স্বজনপ্রীতি ছাড়াই পুনর্বাসনের জন্য ক্ষতিগ্রস্তদের প্রকৃত তালিকা করা না হলে
এবং সরকারের সহযোগিতা না পেলে অসম্ভব হয়ে পড়বে তাদের ঘুরে দাঁড়ানোটাই। ফুলগাজীর উত্তর পৈতারা গ্রাম থেকে বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এছাড়া বিভিন্ন এলাকায় তলিয়ে গেছে আমনের ক্ষেত। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে ৯ উপজেলার ২২৬টি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে অন্তত ৪৫,৮৪০ হেক্টর জমির রোপা আমন। ভরা মৌসুমে ফসলের এমন ক্ষতিতে দিশেহারা কৃষক। বাড়িঘর তলাইছে, মানুষের বাড়িতে আছি, বাড়িতে থাও পাওয়া যায় না। বাড়িঘর তলাইছে, হ্যাঁ। আস্তার দিকে আছি, পাকা আস্তার মধ্যে আছি, এক কোমর আগুন পানি, হ্যাঁ। এখন খুব কষ্ট হচ্ছে, কাগজ টানে আছি। কিছুদিন আগে 1 বিঘে মাটি আবাদ করছি আমন ধান, এখন হঠাৎ করে বন্যা আসে তলে গেল, যাওয়ার পরে এখন বাড়িতে মনে করে 1 কোমর পানি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 2টি ইউনিয়নের অন্তত 20টি গ্রাম। তলিয়ে গেছে অন্তত 150 মাছের ঘের, শত শত একর জমির ফসল। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার 39 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিকভাবে পানি বাড়ার কারণে জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এতে সদর উপজেলার বালিঘুগরি বন্যা নিয়ন্ত্রণের বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে। যমুনার ডান তীরে বিভিন্ন জায়গায় পানির সমতা বৃদ্ধি পাওয়ায় আমাদের অবকাঠামোগুলি ঝুঁকি অবস্থায় রয়েছে, তবে আমরা অবকাঠামো সমূহকে অবজারভেশনে রেখেছি। এদিকে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে যাওয়ায় সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে প্রায় ৯,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র তাদের পূর্বাভাস অনুযায়ী এটির আরও অবনতির সম্ভাবনা আছে। তো মানুষের প্রথমত জীবিকা এবং পরবর্তীতে জীবনের যেন আমরা একটু স্বস্তি রাখতে পারি, সে কারণে আমরা আমাদের ত্রাণ তৎপরতা এবং একই সাথে যেখানে প্রযোজ্য সেখানে আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। উজান থেকে নেমে আসা ঢলে নওগাঁর আত্রাই নদীর বাঁধ ভেঙে ফুলবাড়ি ইউনিয়নের 8টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে নওগাঁ সদরের সঙ্গে ফুলবাড়ি ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত 9, আহত অন্তত 30। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। তীব্র স্রোত ও নাব্য সংকটের কারণে বন্ধ রয়েছে কাউড়াকান্দি শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল। এছাড়া দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও যানবাহনের বাড়তি চাপে আটকা পড়ে আছে শত শত যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কাউড়াকান্দি শিমুলিয়া নৌঘাটের উভয় পারে আটকা পড়ে আছে শত শত যানবাহন। সকাল থেকে কুসুমকলি নামে ছোট আকারের একটি ফেরি চেষ্টা করেও নিয়মিতভাবে চলাচল করতে পারেনি। মাছ নদীতে আটকে যাওয়ায় দফায় দফায় বন্ধ রয়েছে ফেরি চলাচল। তবে লঞ্চ ও স্পিড বোট চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে কাউড়াকান্দি শিমুলিয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের চাপ বাড়ছে। উভয় পারে আটকা পড়েছে অন্তত 4 শতাধিক যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন পদ্মাপাড়ের মানুষ। রাজবাড়ীতে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে বাস চাপায় এক পুলিশ কনস্টেবল সহ মারা গেছেন মোট 3 জন। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে বরিশালের দক্ষিণ বিজয়পুর এলাকায় যশোরগামী KM পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় একটি অটোরিকশা এবং ঘটনাস্থলে দায়িত্বরত হাইওয়ে পুলিশের একজন কনস্টেবলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার 2 যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ। বাস
নিয়ন্ত্রণ হারাইয়া একটি অটোরিকশারে চাপা দিলে অটোরিকশার 2 জন যাত্রী মারা যায় এবং আমাদের একজন পুলিশের সদস্য অন ডিউটি ছিল জাহিদুল ইসলাম, তাকে মারাত্মকভাবে আঘাত করলে তাকে আমরা নিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে আসলে হাসপাতালে সে মারা যায়। আর গাড়িটি আটক আছে গরু নদীতে, ড্রাইভার পলাতক। পুলিশ জানায় বাগেরহাটের পুরাতন বাজার এলাকায় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের চালক। এ ঘটনায় পথচারী সহ আহত হন আরো 3 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কে রাজবাড়ীর দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির চালক এবং 2 যাত্রী নিহত হন। আহত হন আরো অন্তত 25 জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। আদমজী ইপিজেডের ইপিক গার্মেন্টসের খাবার খেয়ে গত 5 দিনে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে রাজধানীর আইসিডিডিআরবিতে ভর্তি করা হয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষ জানায়, গত বুধবার থেকে প্রতিদিনই গার্মেন্টস থেকে সরবরাহ করা খাবার খেয়ে দফায় দফায় অসুস্থ হয়ে পড়েছেন শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকদের অবস্থার অবনতি হলে তাদের মহাখালীর আইসিডিডিআরবিতে ভর্তি করে গার্মেন্টস কর্তৃপক্ষ। এখন পর্যন্ত 122 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যান। মূলত খাবার পানিতে জীবাণু থাকায় শ্রমিকরা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছে আইসিডিডিআরবি। প্রতিদিন লাঞ্চে আমাদের খাবার হয়, 2 দিন সবজি দেয়, 1 দিন ডিম, 2 দিন মাংস। 2:30 বাজে লাঞ্চ শেষ, রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর হঠাৎ করে শরীরটা অসুস্থ লেগেছে। তখন তো আমরা একটা সমস্যা হয়ে বাসায় চলে এসেছি। 7টা বাজে ছুটি অফিস, 7টা বাজে ছুটি হওয়ার পর বাসায় আসার পরে আস্তে আস্তে শরীরটা খুব খারাপ লাগতেছে। একই জায়গা থেকে সবাই আসছে এবং একই রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো সমস্যার কারণে আমরা আমাদের যে সংজ্ঞা বলি, ডেফিনেশন বলি, সেই ডেফিনেশন অনুসারে এটা আমাদের কাছে ফুড পয়জনিং বলে মনে হচ্ছে। তো সঙ্গত কারণে আমরা, এবং যেহেতু ডায়রিয়া এবং ভমিটিং এগুলো নিয়ে আসছে, আমরা তাদেরকে ওইভাবে চিকিৎসা শুরু করে দিলাম। এখন পর্যন্ত এরপরে 1 আওয়ার্স আমাদের রুগী দেখছি যে ওখানে কন্টিনিউয়াস আসছে, ওভারনাইট আসছে এবং আজকে পর্যন্ত আসছে। সিলেট থেকে 8টি পেট্রোল বোমা ও হাত বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। র্যাব জানায়, বিকেলে নগরীর কালীঘাট নতুন বাজার এলাকায় অভিযান চালায় তারা। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেখান থেকে 8টি পেট্রোল বোমা, 2টি হাত বোমা, 5টি শক্তিশালী পাওয়ার জেল, ইলেকট্রনিক ডিটেক্টর ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র্যাব। 8টি পেট্রোল বোম এবং 2টি হাত বোমা এবং 9টি বিস্ফোরক দ্রব্য সম্বলিত ককটেল টাইপের বিস্ফোরক দ্রব্য এবং 5টি পাওয়ার জেল এবং 5টি আমাদের উদ্ধার হয়েছে ইলেকট্রনিক ডিটেক্টর তার, যেটা আনকমন। দুষ্কৃতিকারীরা আমাদের উপস্থিতি টের পেয়ে হয়তো বা পালিয়ে গেছেন। আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি তাদেরকে ধরার জন্য। শিক্ষার্থীর অভাবে গত 6 মাস ধরে বন্ধ রয়েছে খুলনায় অবস্থিত দেশের একমাত্র সোলার ট্রেনিং সেন্টার। ফলে অব্যবহৃত পড়ে আছে প্রতিষ্ঠানটির কোটি কোটি টাকার সম্পদ। সংশ্লিষ্টরা বলছেন, সিটি কর্পোরেশনের আন্তরিকতার অভাবে সোলার ট্রেনিং সেন্টারের কার্যক্রম মুখ থুবড়ে পড়ছে। তবে সিটি মেয়র বলছেন, প্রশিক্ষণ কেন্দ্রটিকে তরুণ শিক্ষার্থীদের জন্য ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। 2007 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নগরীর সোনাডাঙ্গা এলাকায় গড়ে তোলা হয় দেশের প্রথম ও একমাত্র সোলার প্রশিক্ষণ কেন্দ্র। জার্মানি ও ইউরোপীয় একাডেমির অর্থায়নে এখানে 20 কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করা হয়। 2011 সাল পর্যন্ত এ প্রকল্পের আওতায় 7টি ব্যাচে প্রায় 225 জন শিক্ষার্থী সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের কাছে প্রশিক্ষণ কেন্দ্রটি হস্তান্তরের পর আরও 7টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে কমতে থাকে প্রশিক্ষণার্থীর সংখ্যা। 2013 সালে যা শূন্যের কোটায় নেমে আসে। সংশ্লিষ্টরা বলছেন, সোলার প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ার পর মানুষের মাঝে যে আগ্রহ ছিল সেটা এখন আর নেই। 2010 সাল পর্যন্ত কনস্ট্যান্টলি আমরা খুব ভালোভাবে ছেলেদেরকে ট্রেনিং দিয়ে আসছি, কিন্তু এর পরবর্তীতে ধীরে ধীরে ডেটোরেট করা শুরু করলো, এই ছাত্র সংখ্যা কমতে শুরু করলো। এখানকার ছাত্র যারা বের হচ্ছে, তারা যে
চাকরি করবে বা এই ধরনের পজিশন কিন্তু তৈরি হচ্ছে না। তবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণেই প্রতিষ্ঠানটির লক্ষ্য বাস্তবায়ন থমকে গেছে। এই সৌর পার্ক এবং সৌর বিদ্যুৎ ট্রেনিং সেন্টার যেটা আছে এটাকে যদি পরিচালনা করতো তাহলে আমরা এটা মডেল, এটা আমি মনে করব সিটি কর্পোরেশনের সম্পূর্ণ এটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবশ্য সিটি মেয়র বলছেন, এই কেন্দ্রটির প্রয়োজনীয়তা না থাকায় প্রশিক্ষণ কেন্দ্রটিকে তরুণ শিক্ষার্থীদের জন্য তথ্য প্রযুক্তির কার্যক্রমে ব্যবহারের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনিং সেন্টারটা সেইভাবে আর কাজে লাগানো যাচ্ছে না। আমি মনে করি যে তথ্য প্রযুক্তি সম্পর্কিত বিষয় নিয়ে আমাদের এখানে কাজ করার সুযোগ আছে এবং আমরা সেটা করব। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায় 1 কোটি 20 লাখ টাকা ব্যয়ে প্রমোশন অব রিনিউয়েবল এনার্জি ইন খুলনা ডিভিশন প্রকল্পের আওতায় সোলার প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। 1 মাসের ব্যবধানে সিলেটের জাফলংয়ে পানিতে নেমে গোসল করার সময় আবারও এক পর্যটকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল 4টার দিকে জাফলং 0 পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হয় সিয়াম। পরে স্থানীয়রা আধ ঘন্টা খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করে। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সিয়াম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 22 জুলাই একইভাবে বেআইন নদীতে গোসল করতে নেমে 2 পর্যটকের মৃত্যু হয়। কুষ্টিয়ায় যুবলীগ কর্মী সবুজ হত্যা মামলার 4 আসামির 1 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক সাজ্জাদ হোসেন এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 3 দিনের রিমান্ড আবেদন করেন। 15 আগস্ট শোক দিবসের কর্মসূচি চলাকালে কুষ্টিয়া শহরের মজমপুর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী সবুজ নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে 20 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। নেত্রকোনার বটতলী বানেহারি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের বাকি আর মাত্র 2 দিন। এরই মধ্যে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। সে সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এদিকে নির্বাচন কেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং অফিসার মোজাম্মেল হক। নির্বাচনকে ঘিরে জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। আগামী 25 আগস্ট মোহনগঞ্জ উপজেলার 2 নম্বর ইউনিয়নের অনুষ্ঠিতব্য এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী, যেখানে ভোটার রয়েছেন মোট 12,933 জন। গত 21 মে সন্ত্রাসীদের হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম খান রানা। এরপর শূন্য হয়ে যায় পরিষদের চেয়ারম্যান পদটি। দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদেরও এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। বিশেষজ্ঞ চিকিৎসক মন্ডলী এসেছিলেন, তারা আজ থেকে সিদ্ধান্ত নিয়েছেন নিজের উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে তারা এই হাসপাতালে মাসে একাধিকবার আসবেন, বসবেন, রোগীদের সেবা দেবেন। আমি বিশ্বাস করি এই সেবাদানের মধ্য দিয়ে এই অঞ্চলের গরিব দুঃখী দরিদ্র মধ্যবিত্ত মানুষগুলো বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা পাবে। স্কুল ছাত্রী আমেনা খাতুনের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গাইবান্ধা মহিলা পরিষদ। বেলা 11টার দিকে শহরের ডিবি রোডে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন সহ জেলা মহিলা পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা স্কুল ছাত্রী আমেনার আত্মহত্যায় প্ররোচনাকারী রায়হানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 7 আগস্ট উত্তক্তদের ঘটনায় অপমান সইতে না পেরে আত্মহত্যা করে স্কুল ছাত্রী আমেনা খাতুন। সাংবিধানিকভাবে সাংঘর্ষিক না হলেও তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা গ্রহণযোগ্য ও যুগোপযোগী করতে রাষ্ট্র উদ্যোগ নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সকালে ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। প্রয়োজনে এই আইনকে যদি আরো যুগোপযোগী করতে হয়, আরো যদি গ্রহণযোগ্য করতে হয়, তাহলে নিশ্চয়ই রাষ্ট্রের থেকে সেই উদ্যোগ নেওয়া হবে। তবে মত প্রকাশের স্বাধীনতার নামে
কারো ধর্মীয় অনুভূতির উপরে আঘাত আনার অধিকার সংবিধান আমাকে দেয়নি। শুধু ধর্মীয় অনুভূতি নয়, কোনো ব্যক্তির মান সম্মানের উপরে, নারীর অধিকারের উপরে, শিশুর অধিকারের উপরে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে আঘাত আনার অধিকার মত প্রকাশের স্বাধীনতা নয়। পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোকে পার্শ্ববর্তী ইউনিয়নে অন্তর্ভুক্ত করার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। দুপুরে ঢাকা পঞ্চগড় মহাসড়কের ময়দান দিঘি পুটিমারি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার সদ্য বিলুপ্ত 36টি ছিটমহলের কয়েকশো পরিবার অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার নাগরিক অধিকার সমন্বয় কমিটির সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় বিলুপ্ত ছিটমহলগুলো নিয়ে 5টি নতুন ইউনিয়ন পরিষদ গঠনের দাবি জানানো হয়। বরগুনায় অভিযান চালিয়ে দুটি জীবিত হরিণ এবং 200 কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। ভোররাতে পাথরঘাট উপজেলার বিষখালী নদী থেকে এগুলো উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, বিষখালী নদীতে অভিযান চালানোর সময় খাজুরতলা এলাকায় একটি ট্রলার দেখতে পায় তারা। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে মাঝিরা। পরে ট্রলার সহ দুটি হরিণ এবং হরিণের মাংস জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে উদ্ধারকৃত হরিণের মাংস মাটি চাপা দেওয়া হয় এবং জীবিত হরিণ দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 3 আইনজীবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আরেকটি মামলায় গ্রেফতার দেখিয়ে 5 দিনের রিমান্ড আবেদন। দূষিত পানি পান করে আদমজী পিজেডের শতাধিক পোশাক শ্রমিক গুরুতর অসুস্থ। ভর্তি করা হয়েছে রাজধানীর আইসিডিডিআরবিতে। সরবরাহ সংকটে দেশের পেঁয়াজের বাজারে ঊর্ধ্বগতি। আমদানি মূল্য বাড়াকেই দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা, বিপাকে ক্রেতারা। দফায় দফায় পাহাড়ি ঢলে দিশেহারা ফেনীর ফুলগাজী ও পরশুরামের বাসিন্দারা। নদ নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। এবং নাব্য সংকটে দফায় দফায় বন্ধ থাকছে কাওড়াকান্দির শিমুলিয়া নৌ রুটের ফেরি চলাচল। দুপাশে আটকে পড়েছে শত শত যানবাহন, চরম দুর্ভোগে যাত্রীরা। এই ছিল বাংলা শো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।